ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। একবার নিজেদের প্রশ্ন করুন, আপনারা সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, এই অঞ্চলের উদ্বাস্তু মানুষের বাস, নিজের জীবনের সবকিছু ছেড়ে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের পূর্বপুরুষরা এই মাটিতে চলে এসেছিল। আপনারা জীবনে লড়াই করেছেন, সংঘর্ষ করেছেন, শিক্ষিত হয়েছেন, প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু কপালের ওপর থেকে এখনো উদ্বাস্তুর টিকা মুছে দিতে পারেননি। কোথায় আপনার বাড়ির ছেলে মেয়ে? বেঙ্গালুরুর দিকে তাকান, দ্বিতীয় কথ্য ভাষা হচ্ছে বাংলা। 14,60,000-এর বেশি ছেলে মেয়ে কাজ করছে, শিক্ষিত সেখানে। সারা ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক কারা সবচেয়ে 1 নম্বর জায়গায় দাঁড়িয়েছে? আপনাদেরই পাশের জেলা কুচবিহার, তারপরে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। কারণ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এই সরকার করতে পারেনি। বারবার রাজবংশীদের মধ্যে ছুটে গিয়েছেন, বারবার পাহাড়ে গিয়ে তিনি মোমো তৈরি করেছেন, কখনো সেই ছন্দে নেচে গেছেন। রাজবংশী ভাই বোনেদের সামনে দাঁড়িয়ে বলেছেন কোনো চিন্তার কারণ নেই, বিজেপি আপনাদের বিভ্রান্ত করতে চাইছে, আমি তো আছি। উনি এতই বেশি পাশে আছেন যে ওনাকে ছেড়ে ওনার ভাই বোনেরা ট্রেনে চেপে অন্য জায়গার ধান কাটতে চলে গেছে। পরিযায়ী শ্রমিক আজকে পশ্চিমবঙ্গে 1 নম্বর জায়গায়। পরিযায়ী শ্রমিক ছাড়া আজকে পশ্চিমবঙ্গকে নাকি নতুন করে চেনা যাচ্ছে না। যার সামান্যতম একটু আর্থিক সঙ্গতি আছে সে উচ্চ মাধ্যমিকের পরে রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে পড়াশোনা করতে। অর্থাৎ শ্রমিক পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতিরা পরিযায়ী, এখান থেকে পুঁজি ভিন্ন রাজ্যে সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর পাশে মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন ডেস্টিনেশন অফ বেঙ্গল, যারা দাঁড়িয়ে বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর কোনোদিন আগে তৈরি হয়নি, সেই মুখ্যমন্ত্রীর পাশে যারা দাঁড়িয়ে বিজিবিএস এর মঞ্চে বলছেন তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা টাকাটা ভিন রাজ্যে সরিয়ে নিয়ে চলে গেছেন। আবার এখন তো বিদেশ থেকে সবকিছু হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ বলেছিলেন দূরকে আপন করিবার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হইল নিকট হইতে দূরে যাওয়া। আর আমাদের মুখ্যমন্ত্রী তো রবীন্দ্রনাথকেও চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন, বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করে একদম শান্তিনিকেতনের ওরা বুকের সামনে দাঁড়িয়ে তিনি করে দিয়েছেন। উনি বলছেন কি, যে দূরকে নিকট করিবার সবচেয়ে প্রকৃষ্ট ওই উদাহরণ হলো দূর থেকে নিকটে আসা। যার জন্য আমাদের এখানে একজন বড় ক্রিকেটার আছেন, যিনি তার একদম ক্যারিয়ারের শুরুতে স্টেপ আউট করে 6 মারতেন, বাউন্ডারির বাইরে বল পাঠিয়ে দিতেন। ওনাকে কোথা থেকে ধরে নিয়ে গেছে ইউরোপে, বলছে তুমি বল ছুঁড়ে এখন ক্রিজের মধ্যে ফেলো। সে আবার ওখানে গিয়ে বলল আমি শিল্পপতি, আসলে আমি তো ক্রিকেট খেলতাম, আমার বন্ধু ব্যবসাটা করত, আমার বন্ধু লোহা বানাতো আর আমি স্টেপ আউট করে 6 মারতাম, সময় পাইনি কারখানায় যাবার, আমি কারখানায় করব। কোথায় কারখানা? মুখ্যমন্ত্রী তো ওখানে নারকল ফাটাতে গেলেন না, প্রদীপ জ্বালাতে গেলেন না। এই ধাপ্পা, এই মিথ্যাচার কতদিন চলবে বাংলার মানুষের সঙ্গে? সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলন সারা ভারতবর্ষে একটা ভুল বার্তা পাঠিয়ে দিয়েছিল। একটা সরকারের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের শাসক দলের মন্ত্রী যদি একটা শিল্প তাড়িয়ে সেখান থেকে দাঁড়িয়ে ভিক্টরি সাইন দেখায় আর আবির খেলে, সে রাজ্যে আর যাই হোক কোনো শিল্পায়ন সম্ভব নয়। আজকে এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে, উত্তরবঙ্গের মানুষকে বুঝতে হবে। আর আমিও তো সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমি তো সেই ছাত্র জীবনে, ছাত্র রাজনীতি থেকে শুনছি একটাই স্লোগান, বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কে বলেনি? কংগ্রেস বলেছে, আরএসপি বলেছে, ফরওয়ার্ড ব্লক বলেছে, সিপিএম সিপিআই বলেছে, তৃণমূল বলেছে, বিজেপি বলেছে, সমস্ত নেতার মুখে একটাই স্লোগান, পিছিয়ে পড়া উত্তরবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গের চোখের জল মোছাতে কে এগিয়ে এসেছে? এগিয়ে এসেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বিরোধী দল করি বলে কোনোদিন সত্যের অপলাপ করতে পারবো না। মুখ্যমন্ত্রী বলছেন কি, যে কেন কষ্ট করে শিলিগুড়ির মানুষ, জলপাইগুড়ির মানুষ, কুচবিহারের মানুষ, রায়গঞ্জ বালুরঘাটের মানুষ কলকাতায় যাবে? কেন তারা মন্ত্রীর সঙ্গে দেখা করতে রাইটার্সে আসবে? কেন মানুষের এত কষ্ট উত্তরবঙ্গের? ওদের এখানে আসতে হবে না, মন্ত্রীরাই তোমার দরজায় পৌঁছে যাবে।
অর্থাৎ একদম মোহাম্মদ পর্বতের কাছে পৌঁছে যাবে। ভেবে দেখুন, তৈরি করলে নামগুলো খুব সুন্দর, উত্তর কন্যা, একদম নিয়ম করে সেখানে নাকি মন্ত্রী বসবে। ওখানে মন্ত্রী বসার সঙ্গে সঙ্গে কে বসবে? তার সঙ্গে আমলারাও বসবে। উত্তরবঙ্গের বাজেটে কত টাকা ধার্য করেছেন? কেউ কোনোদিন আওয়াজ তুলেছেন? কেউ কোনোদিন বিদ্রোহ করেছেন? আপনি একজন তৃণমূল কংগ্রেস বিধায়কের নাম বলুন, একজন উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদের নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম বলুন, কাউন্সিলরের নাম বলুন, যিনি কোনোদিন মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে উত্তরবঙ্গের জন্য যে টাকা তোমরা বরাদ্দ করছো এ টাকায় জল গরম পর্যন্ত সম্ভব নয়। আজ পর্যন্ত উত্তরবঙ্গে যত টাকা বরাদ্দ করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়নের নামে, সর্বাধিক খরচা হয়েছে একবারই 41% টাকা, তার বেশি খরচা করতে পারেনি। গড়ে খরচা হয়ে 21% থেকে 24% টাকা। অর্থাৎ উত্তরবঙ্গে আমি 100 টাকা পাঠাবো, উত্তরবঙ্গে খরচা হবে 21 টাকা, 22 টাকা, 23 টাকা, বাদ বাকি টাকা আমি অন্য জায়গায় সরিয়ে নিয়ে চলে যাব, অন্য ফান্ডে নিয়ে চলে যাব, আমার যেখানে খুশি আমি ব্রিজ বানিয়ে দেব। আর আমাদের মুখ্যমন্ত্রীর তো কবি মন, তিনি তো রবীন্দ্রনাথের ওপরে, এখন রবীন্দ্রনাথ ওপর থেকে চ্যালেঞ্জ নিয়ে উনি ঘাবড়ে গেছেন যে ভাগি আমার একটু আগে আমি এখান থেকে চলে আসতে পেরেছি, আমি যদি এই যুগে জন্মাতাম কি হতো। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আমাদের মুখ্যমন্ত্রীর কথাঞ্জলি, রবীন্দ্রনাথের গীত বিতান, মুখ্যমন্ত্রীর কবিতা বিতান। রবীন্দ্রনাথও ছবি আঁকতেন, আমাদের মুখ্যমন্ত্রীও ছবি আঁকেন। রবীন্দ্রনাথও সুরকার, মুখ্যমন্ত্রীও সুরকার। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন বানিয়েছেন, বিশ্বভারতী বানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তো আবার মানে যে কোনো সময় খালি মেসির সঙ্গে নেমে পড়েনি সেদিন মাঠে, এটাই আমাদের ভাগ্য ভালো। কেন কষ্ট করে এরা মেসিকে নিয়ে এসেছে? আরে মেসির থেকে ভালো ড্রিবল করতে পারেন তো আমাদের মুখ্যমন্ত্রী। কখন কোন দিকে উনি ঢুকে যাবেন কেউ জানেন না। উনি একবার কংগ্রেসের হাত ধরলেন, একবার কংগ্রেসের হাত ছাড়লেন। আপনারা ভেবে দেখুন, যিনি রাহুল গান্ধীর দিকে তাকিয়ে বলেছিলেন এরা হচ্ছে ভোটের কোকিল, হঠাৎ প্রণব মুখার্জি কলকাতায় এলেন, দরজা বন্ধ হয়ে গেল, দুজনে ভেতরে কি কথাবার্তা বললেন কিছু বোঝা গেল না। বেরিয়েছে উনি বললেন যে না, এ তো কাকাতুয়া, বলে কোকিল কাকাতুয়া হয়ে গেল। কংগ্রেস আর তৃণমূলের জোট হয়ে গিয়ে দুজনে সিপিএম কে ছাড়িয়ে ক্ষমতায় চলে এলো। আর অবস্থাটা দেখবেন, এখানে আবার এখন বলছেন কি সিপিএম তো নেই, আবার কেন এখানে আবার আমাদের মঞ্চে একটু আগে আমাদের সভাপতি সিপিএম কে নিয়ে টানাটানি শুরু করেছে।